সবাইকে পরশুর সকালের শুভেচ্ছা। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম স্পেশাল সিস্টেম নিয়ে, যার মধ্যে ছিল আই এন্ড ইএনটি, তাই না? নাক কান গলা চোখ। আজকে আমরা গত ক্লাসে চোখ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এখন কান নিয়ে আলোচনা করছি। কান তিনটি অংশ নিয়ে গঠিত: ভেতর, মধ্য এবং বাহিরের অংশ। বাহিরের অংশে কানের পাতা, কানের ছিদ্রপথ এবং কানের পর্দা। কানের পাতা আমরা বাহির থেকে দেখতে পাই। কানের ছিদ্রপথ সোজা নয়, ইংরেজি এস এর অক্ষরের মতো বাঁকা। কানের পর্দা ডিম্বাকার তরুণাস্থি দিয়ে তৈরি, যার বাহিরের ত্বক এবং ভেতরের ত্বক ঝিল্লি দ্বারা আবরণ থাকে। তরুণাস্থি দিয়ে তৈরি যেটা কি থাকে, তরুণাস্থিটা কি আর হাড়টা কি? হাড় আর তরুণাস্থির মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, একটা হচ্ছে হাড়টা খুব শক্ত, তরুণাস্থিটা কেমন হয়? নরম হয়। কানের পর্দার মধ্যে অংশ বাহিরের অংশ থেকে সম্পূর্ণ পৃথক করে রাখে। তার মানে কানের পর্দার কাজ হচ্ছে বাহিরের অংশ এবং মধ্যের অংশের মধ্যে একটা পার্টিশন তৈরি করা। কানের মধ্যাংশের বাহিরের দেওয়ালে কানের পর্দা দিয়ে তৈরি। এছাড়া ছাদ, তলদেশ, পেছনের এবং ভেতরের দেওয়াল পাতলা হাড় দিয়ে তৈরি। কানের মধ্যাংশে তিনটি ছোট ছোট হাড় থাকে। মধ্যকর্ণ থেকে ফ্যারিংস পর্যন্ত একটি সরু নালী বা স্টেশন টিউব আছে। এই নালীর মধ্য দিয়ে কর্ণে বাতাস পৌঁছায়, যার ফলে বহির্কর্ণ এবং অন্তঃকর্ণে বাতাসের চাপের সাম্যতা বজায় থাকে। কানের ভেতরের অংশ সম্পূর্ণ হাড় দিয়ে তৈরি। কানের ভেতরে পেঁচানো ককলিয়ার, ভেস্টিবুল এবং অর্ধচন্দ্রিকার নালী সেমি সার্কুলার ক্যানেল রয়েছে। এগুলো আমাদের কানে শোনা এবং অবস্থান বুঝতে সহায়তা করে। কানের ঠিক পেছনে মাস্টয়েড গ্রন্থি আছে। যেহেতু মস্তিষ্কের কাছাকাছি, সেহেতু মাস্টয়েড অস্থির সংক্রমণের ফলে তা মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। কানের সাহায্যে শ্রবণ করা হয়। কান শ্রবণ বার্তা বহন করে এবং এগুলোকে মস্তিষ্কে প্রেরণ করে। শব্দ ঢেউয়ের আকারে চলে। কান শব্দের তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে পরিণত করে, যাতে মস্তিষ্ক বুঝতে পারে। বাহিরের অংশ শব্দ সংগ্রহ করতে সাহায্য করে এবং শব্দকে কানের নালীর মাধ্যমে ভেতরে পরিচালিত করে। ঢেউ কানের নালীর শেষ প্রান্তে অবস্থিত কানের পর্দাকে আঘাত করে। কম্পন মধ্যকর্ণে অবস্থিত তিনটি ছোট ছোট অস্থি, যার মধ্য দিয়ে অতিক্রম করে। অস্থির এই নাড়াচাড়া কানের ভেতরের অংশে বৈদ্যুতিক তরঙ্গে পরিবর্তিত হয়। এই তরঙ্গ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গে শব্দে পরিণত হয়, তখন আমরা শুনতে পাই। কানের নালীর ছোট ছোট গ্ল্যান্ডের নিঃসরণের ফলে কানে খোল বা ওয়াক্স তৈরি হয়। এগুলো কানের নালীর ছোট ছোট লোমে আবৃত থাকে। এই লোম কানের ময়লাকে আস্তে আস্তে ধৌত করে কানের নিচের দিকে নিয়ে আসে এবং কান থেকে বের করে দেয়। ধৌত হওয়ার ফলে কান সবসময় পরিষ্কার থাকে। কানের তাহলে কয়টা অংশ? তিনটা অংশ। একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, একটা হচ্ছে মিডল ইয়ার, আর একটা হচ্ছে ইনার ইয়ার। যেটা হচ্ছে এক্সটার্নাল সেটা বাহির থেকে দেখা যায়, যেটা মিডল সেটা মধ্যখানে থাকে এবং পেছনের দিকে যায় ইনার। এই এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ারের মাঝখানে যে পর্দাটা আছে এটাই কানের পর্দা এবং এটি তরুণাস্থি দিয়ে তৈরি। আচ্ছা, আমাদের এই নাক থেকে কান পর্যন্ত একটা টিউব আছে। টিউবের নাম হচ্ছে স্টেশন টিউব। অনেক সময় পুকুরে গোসল করার সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, মনে হয় শিরশির করে কিছু একটা ভেতরের দিকে চলে গেল, এরকম চলে যায় না? আবার আমরা বলি না যে কানের মধ্যে পানি ঢুকেছে? যদি কারো কানের পর্দা ভালো থাকে, সরাসরি পানি ঢুকলে তার কানে কোনো অসুবিধা হবে না। বেসিক্যালি কখন অসুবিধা হবে? কানের পর্দা যদি ফোঁটা থাকে, নাক দিয়ে পানি যদি ভেতরে যায়, তাহলে কানটা তখন ব্যথা করে, কানটা তখন ইনফেকশন হয় কানে। আচ্ছা, এটা গেল কানের গঠন। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চাদের কানে ইনফেকশন বেশি হয়। তার কারণ হচ্ছে ছোট বাচ্চাদেরকে যখন মা বুকের দুধ খাওয়ায়, বাচ্চাকে দুধ খাওয়ানোর একটা নিয়ম আছে। বাচ্চাকে ধরতে হবে এইভাবে, বাচ্চার পাটা নিচের দিকে থাকবে, মাথাটা একটু উঁচুর দিকে থাকবে। অনেক সময় বাচ্চা দুধ খাওয়ার সময় এদিক ওদিক উলট পালট করে না। উলট পালট করলে কি হয়? তখন মাথাটা নিচের দিকে চলে যায়। মাথা যখন নিচের দিকে চলে যায়, তখন মুখ থেকে দুধটা সহজে এই নাকের পাশ দিয়ে যে টিউবটা আছে, এই টিউবটা দিয়ে দুধটা মধ্যকর্ণে গিয়ে জমা হয় এবং মধ্যকর্ণে গিয়ে যখন দুধটা জমা হয়, দু একদিন থাকার ফলে সেখানে ইনফেকশন তৈরি হয়। এই জন্য ছোট বাচ্চাদের মধ্যকর্ণ প্রদাহটা বড় মানুষের চেয়ে বেশি হয়। আচ্ছা,
এবং কানের যে ভেতরের অংশটা, সেই ভেতরের অংশে আছে ভ্যাস্টিবুল ককলিয়ার, আমরা যেটা বলে থাকি। আচ্ছা, ভ্যাস্টিবুল ককলিয়ারের সাহায্যে আমরা শুনতে পাই। দেখেন ভেতরে কানে একটা ছবি দেওয়া আছে, ভেতরে পেঁচানো পেঁচানো শামুক, হ্যাঁ হ্যাঁ, পেঁচানো পেঁচানো শামুকের পেটের মধ্যে পেঁচানো পেঁচানো থাকে, ঠিক সেই রকম। কানের মধ্যে একটা ছোট হাড় আছে, যে হাড়ের নাম হচ্ছে স্ট্যাপিস। কি নাম? স্ট্যাপিস, ছোট হাড়। এটা মানব দেহের সবচেয়ে ছোট হাড়, এবং যখন আমরা কোন শব্দ, যে আমি কথা বলছি আপনারা শুনছেন তাই না, এই শব্দটা আমাদের যে কানের যে সোজা পথটা আছে, যে সোজা পথ বলতে সেটা একটু এস এর মতো বাঁকানো, এই পথটা দিয়ে শব্দটা তরঙ্গ আকারে গিয়ে কানের পর্দাতে গিয়ে ধাক্কা লাগে, কানের পর্দা যখন ধাক্কা লাগে তখন ভেতরে স্ট্যাপিসটা নড়ে ওঠে। এই স্ট্যাপিসটা নড়ার উপর নির্ভর করে যে আমরা কতটুকু শব্দ শুনতে পাবো। স্ট্যাপিসটা যখন নড়ে ওঠে তখন এই শব্দ তরঙ্গটা বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর হয়, এবং বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর হয়ে আমাদের মস্তিষ্কে তার একটা সিগন্যাল যায়। সিগন্যাল গেলে মস্তিষ্ক সেটাকে রিসিভ করে নেয় এবং আমরা সেই কথাটা শুনতে পাই। কানের এটাই কাজ, কানের অন্য কোনো কাজ নেই। ঠিক ফোনের ক্যামেরা বা আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেই ক্যামেরার আর চোখের কাজ যেমন একই রকম। আমরা যেমন কি করি, স্পিকার দিয়ে কথা শুনি তাই না, এই যে শোনার বিষয়টা আর এই কানের যে বিষয়টা, এটাও মোটামুটি একই রকম। আচ্ছা, তারপরের চ্যাপ্টার হচ্ছে কি, দাঁত। পার্ট নাম্বার 33, দেখেন দাঁত বা টুথ। দাঁত শক্ত হলেও ইহা অস্থি নয়। দাঁতটা কিন্তু হাড়ের তৈরি নয়। আচ্ছা, ইহা এক প্রকার সংযোজনী টিস্যু। স্থিতিকাল অনুসারে দাঁতকে দুইভাবে ভাগ করা যায়, একটা অস্থায়ী দাঁত বা যেটা আমরা দুধ দাঁত বলতে পারি, মিল টিথ বলি, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত। মানব শিশুর যে দাঁত 6 থেকে 7 মাস বয়সে হতে 2.5 বছর বয়স পর্যন্ত উঠে, তাকে অস্থায়ী দাঁত বা দুধ দাঁত বলে। এই সময় 20টি দাঁত ওপরে ও নিচের চোয়ালে শোভা পেতে আরম্ভ করে, মানে নিচে 10টা উপরে 10টা। ঠিক আছে, অস্থায়ী দাঁত পড়ে গেলে যে নতুন দাঁত ওঠে তাকে স্থায়ী দাঁত বলে। 18 বছর বয়সের মধ্যে এই দাঁতের সংখ্যা হয় 28টি। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে দাঁতে আরো 4টি দাঁত ওঠে, এদেরকে আক্কেল দাঁত বা উইজডম টিথ বলে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরের চোয়ালে 16টি করে মোট 32 দাঁত থাকে, তবে অনেকের আক্কেল দাঁত কোনোদিনই ওঠে না। আক্কেল দাঁত আবার একটা বিরক্তিকর জিনিস, হয়ে যাবে। কাজ অনুসারে দাঁতকে 4 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং থার্ড মোলার বা মোলার টিথ। ইনসিসর, মুখের সামনের দিকে ওপরে ও নিচের চোয়ালে 4টি করে মোট 8টি দাঁত আছে। ইহা খাদ্যদ্রব্যকে ছোট ছোট টুকরা ভাঙতে সাহায্য করে। ক্যানাইন টিথ, প্রত্যেক চোয়ালে ইনসিসরের পাশে দুই পাশে একটি করে মোট 4টি ক্যানাইন দাঁত আছে। ছেদন দাঁত মাংস এবং অন্যান্য শক্ত দ্রব্য ছিঁড়ে খেতে সাহায্য করে। এই যে এই চোখা যে দাঁতের কথা বলছে, এই চোখা দাঁতের কথা বলতেছে, এটাই হচ্ছে ক্যানাইন। আর ইনসিসর হচ্ছে সামনের যে দাঁতটা, একটু বড় টাইপের যে দাঁতটা, এটা হচ্ছে ইনসিসর। প্রিমোলার, উভয় চোয়ালের প্রতিটি ক্যানাইন দাঁতের পাশে 2টি করে মোট 8টি প্রিমোলার দাঁত থাকে। এরা খাদ্যদ্রব্যকে চিবাইতে সাহায্য করে। এই যে খাবারটা আমরা মাইতে নিয়ে চিবাচ্ছি, এই চিবাইতে সাহায্য করে। মোলার টিথ, প্রতিটি দাঁতের 2 প্রান্তে প্রিমোলার দাঁতের পেছনে 3টি করে মোট 12টি মোলার দাঁত আছে। এই দাঁতগুলো মোটা ও শক্ত, এগুলো শক্ত দ্রব্যকে পেছনে সাহায্য করে, মানে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা চাবাইতে সাহায্য করে এই দাঁত। একটি আদর্শ দাঁতের 3টি অংশে ভাগ করা যায়। আমাদের যে দাঁতটা আছে, এই আদর্শ একটা দাঁতকে 3টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে মুকুট বা ক্রাউন, সামনে থেকে যে অংশটা দেখা যায় এটা দাঁতের ক্রাউন। দাঁতের চোয়ালাস্থির মাড়ির ওপরে উদ্গত থাকে। রুট বা মূল, এই অংশ চোয়ালে মাড়ির গভীরে থাকে। জিহ্বা বা নেক, এই অংশটি মুকুট এবং মূলের সংযোগস্থল। এখানে দেখেন দাঁতের ছবি দেওয়া আছে, স্থায়ী অস্থায়ী দাঁতের ছবি। জিনজিবা ও গাম, ইহা দাঁত বেষ্টনীকারী মুখের স্লেয়ার ঝিল্লির অংশ। তরুণ বয়সে মাড়ির এনামেলের সাথে যুক্ত থাকে, বয়োবৃদ্ধর সাথে সাথে সংযোগ ঢিলা হয়ে যায়, তাই বৃদ্ধ বয়সে শুধু সিমেন্টের সাথে সংযুক্ত থাকে। মাড়িতে প্রদাহ হলে মাড়ি ফুলে যায়। দাঁত ব্রাশ করার সময়
দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে ও ব্যথা করে এবং মুখে দুর্গন্ধ বের হতে থাকে, এমন অবস্থাকে মাড়ির প্রদাহ বা জিঞ্জিভাইটিস বলে। অনেকের দেখবেন যে মাড়ির গোড়া দিয়ে রক্ত আসে না, আবার মাড়ির গোড়াগুলো ফুলে ফুলে যায় মাংসটা, এটা যখন প্রদাহ হয় জিঞ্জিভাতে সেটাকে বলা হয় জিঞ্জিভাইটিস। দাঁতের কার্যাবলী, দাঁতের কার্যাবলী সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। দাঁতের কার্যাবলী কি? খাবার চিবাইতে সহায়তা করা, চিপতে সহায়তা করা, তাই না? অস্থায়ী এবং স্থায়ী দাঁত ওঠার বয়সের ছক নিম্নে উল্লেখ করা হলো। দাঁত ওঠার সময় এবং বয়স। ইনসিচর দাঁত নিচে এবং ওপরে, এই দাঁতটা 6 থেকে 9 মাসের মধ্যে ওঠে। আর এই যেটা স্থায়ী দাঁত সেটা ওঠে 6 থেকে 8 বছর বয়সের মধ্যে। ক্যানাইন দাঁত এটা 16 থেকে 18 মাস বয়সে ওঠে, উপরে এবং নিচে, এবং এটা যদি স্থায়ী দাঁত হয় তাহলে 9 থেকে 10 বছর বা 11 থেকে 12 বা 10 থেকে 12 বছরের মধ্যে ওঠে। প্রিমোলার টিথ, প্রিমোলার টিথকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটা ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। যেটা থার্ড মোলার টিথ সেটাই হচ্ছে আমাদের আক্কেল দাঁত, আর ফার্স্ট মোলার যেটা সেটা ওঠে 12 থেকে 14 মাস বয়সে এবং ওইটা পড়ে গিয়ে আবার ওঠে 6 থেকে 7 বছর বয়সে। সেকেন্ড মোলার টিথ 20 থেকে 30 মাস বয়সে ওঠে এবং এটা পড়ে গিয়ে পার্মানেন্ট দাঁত ওঠে 11 থেকে 13 বছর বয়সে। থার্ড মোলার টিথ এটা একবারই শুধু ওঠে, যেটা আক্কেল দাঁত, এটা 17 থেকে 21 বছর বয়সে গিয়ে ওঠে। তাহলে আজকের দুইটা পার্ট আমরা পড়লাম, পার্ট 32 এবং পার্ট 33। আগামী দিনে এটা পড়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। আমরা গত ক্লাসে ফার্মাকোলজি শুরু করেছিলাম, তাই না? আচ্ছা, ফার্মাকোলজির প্রথম যে ক্লাসটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ওষুধ নিয়ে আলোচনা করব। তার আগে জানতে হবে ফার্মাকোলজি কি। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ, ঔষধের মাত্রা, ঔষধের কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফার্মাকোলজি বা ঔষধ বিজ্ঞান। তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধ উৎপাদন, বিতরণ, সংরক্ষণ, ঔষধের মাত্রা, কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি? ফার্মাকোলজি। আচ্ছা, এই ফার্মাকোলজির অনেকগুলো ব্রাঞ্চ আছে। কোনটার মধ্যে আলোচনা করা হয় ডোজ নিয়ে, কোনটার মধ্যে আলোচনা করা মুড অফ অ্যাকশন নিয়ে, কোনটার মধ্যে আলোচনা করা হয় ঔষধের জেনেরিক নেম নিয়ে, কোনটার মধ্যে আলোচনা করা হয় উপাদান নিয়ে। তো ডিটেলসে পড়াতে গেলে ফার্মাকোলজি, যেমন আমরা ফার্মাকোলজি পড়েছি লং টাইম, তো যেহেতু আপনাদের কোর্সটা ছোট তাই ফার্মাকোলজিটা আমি এভাবে একটু প্রাইমারি একটা ধারণা দিয়ে আমরা ঔষধে চলে যাব। যেমন টক্সিকোলজি আছে। ঔষধ তো ওষুধ মানে কিন্তু বিষ। আপনি যদি কোনো ঔষধ অতিরিক্ত মাত্রায় খান তাহলে সেটাই বিষক্রিয়ায় রূপান্তর হবে। লোডিং ডোজ আছে, ম্যাক্সিমাম ডোজ আছে, মিনিমাম ডোজ আছে। লোডিং ডোজ হচ্ছে সর্বোচ্চ ডোজ, আপনি কতটুকু দিতে পারবেন, একটা রোগীকে কতটুকু দিতে পারবেন সর্বোচ্চ ডোজ। এইটা যেমন একটা চ্যাপ্টার আলোচনা করা হয়। আবার আলোচনা করা ড্রাগ ডিপেন্ডেন্সি। ড্রাগ ডিপেন্ডেন্সি কি? আমি কোন ওষুধ গ্রহণ করছি, সেই ওষুধ গ্রহণ করার ফলে আমি যে ঔষধের উপরে যে ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে, ওষুধের উপরে যে নির্ভরশীলতা আমার তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কি? ড্রাগ ডিপেন্ডেন্সি। এইটা আবার একটা চ্যাপ্টার আলোচনা করা হয়। আচ্ছা, ঔষধের মলিকুল নিয়ে একটা চ্যাপ্টার আলোচনা করা হয়। ঔষধের জেনেরিক নেম কিন্তু আসে অনেক পরে, মলিকুলটা আগে আসে, যে আমি যে মলিকুলটা নিচ্ছি সেই মলিকুল সোর্সটা কোথায়। যেমন সেটা প্ল্যান্ট সোর্স হতে পারে, সেটা কেমিক্যাল সোর্স হতে পারে, সেটা ন্যাচারাল সোর্স হতে পারে। আচ্ছা, প্ল্যান্ট সোর্স কি? আমরা গাছপালা থেকে ঔষধে কিছু উপাদান নিই, এটা প্ল্যান্ট সোর্স। কেমিক্যাল সোর্স, আমরা কেমিক্যাল থেকে কিছু ওষুধের উপাদান নিয়ে থাকি, কেমিক্যাল সোর্স। তারপরে ন্যাচারাল সোর্স কি? আমরা প্রকৃতি থেকে কিছু ওষুধ পেয়ে থাকি, খনিজ লবণ, হাবিজাবি, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, দিস ইজ, এটাও এক ধরনের ওষুধ, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ঔষধ আলাদা, মেডিসিন আলাদা। ওষুধ আর মেডিসিন কি এক? ড্রাগ আর মেডিসিন কি এক? ঔষধ ড্রাগের মধ্যে পড়ে। ড্রাগ আর মেডিসিন কি এক? সকল মেডিসিনই ড্রাগ, কিন্তু সকল ড্রাগ মেডিসিন নয়। মেডিসিন কখন হবে? ড্রাগটা যখন সেই ড্রাগের একটা নির্দিষ্ট মাত্রা থাকবে, আকার থাকবে, একটা নির্দিষ্ট কার্যকারী ক্ষমতা থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? মেডিসিন বলবো। তার মানে কি বললাম? যে সকল ড্রাগই মেডিসিন, কিন্তু সকল মেডিসিনই ড্রাগ নয়। আচ্ছা, এবং যেটা রোগ আরোগ্যে সক্ষম সেটাই শুধু মেডিসিন।
রোগ নির্ণয় যেটা করতে আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু ড্রাগ, সেটা কিন্তু মেডিসিন নয়, ঠিক আছে। যেমন আমরা রক্ত পরীক্ষার জন্য রিয়েজেন্ট ব্যবহার করি, দিস ইজ ড্রাগ, ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাকটেরিয়া শনাক্ত করার জন্য বিশেষ ধরনের ড্রাগ ব্যবহার করে থাকি, দিস ইজ ড্রাগ। আমরা জ্বর সারানোর জন্য প্যারাসিটামল খাই, দিস ইজ মেডিসিন, বিকজ ইট হ্যাজ এ গুড শেপ, ডোজেস এন্ড গুড মুড অফ অ্যাকশন, ঠিক আছে। এর নির্দিষ্ট একটা আকার আছে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে এবং সেটার একটা নির্দিষ্ট কার্যকারী ক্ষমতা আছে, এইটা হচ্ছে মেডিসিন। তার মানে সহজ ভাষায় সকল মেডিসিনই ড্রাগ, কিন্তু সকল ড্রাগই মেডিসিন নয়। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ফার্মাকোলজি কি, ফার্মাকোলজিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মেডিসিন কি এবং ড্রাগ কি, তাই না? আচ্ছা, আমরা যেহেতু আপনাদের কোর্সটা ছোট, সময় আমরা কম পাবো, সেই জন্য আমরা সরাসরি মেডিসিনে চলে যাব, ড্রাগের দিকে আমরা নজর দিচ্ছি না। আচ্ছা, মেডিসিনে যদি যাই, প্রথমে যে মেডিসিনটা হিউজ একটা মেডিসিন, সেটা হচ্ছে আমাদের এন্টি আলসারেন্ট ড্রাগ। এন্টি শব্দের অর্থ কি? এন্টি মানে বিপরীত। আমরা বলি না তুমি আমার এন্টি পার্টি, মানে কি তুমি আমার বিপরীতে কাজ করছো, তাই না? তো এন্টি শব্দের অর্থ হচ্ছে বিপরীত। এন্টি আলসারেন্ট মানে যে ওষুধটা আলসারের বিপরীতে কাজ করে সেটাকে বলা হয় কি? এন্টি আলসারেন্ট, তাই না? তো এই এন্টি আলসারেন্ট মানে সচরাচর আমরা যেটা বলে থাকি, এটা হচ্ছে গ্যাসের ওষুধ। বোঝা গেছে এইটুকু? এন্টি আলসারেন্ট মানে প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গ্যাসের ওষুধ। এই এন্টি আলসারেন্টটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে। এন্টি আলসারেন্ট, আচ্ছা, এন্টি আলসারেন্টটাকে ভাগ করা হয়েছে দুইটা ভাগে। এন্টি আলসারেন্ট মানে সচরাচর যে ওষুধটা আলসারের বিপরীতে কাজ করে সেটাকে আমরা কি বলছি? এন্টি আলসারেন্ট। এন্টি আলসারেন্টকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে পিপিআই। এই পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। আরেকটা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। এন্টি আলসারেন্টকে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর এবং আরেকটা হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। লিখে নেন, আবার পরেরটুকু দিচ্ছি। আচ্ছা, তাহলে এন্টি আলসারেন্টকে দুটো ভাগে ভাগ করলাম আমরা, পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর আর H2 রিসেপ্টর ব্লকার। এখন ঘটনা হচ্ছে যে গ্যাসের ওষুধের প্রকার তো দুই ধরনের হলো, আমরা কোথায় কোন ধরনের গ্যাসের ওষুধ দেব, তাই না? আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্পটা কি সেটাকে আমাকে জানতে হবে, তাই না? দেখবেন স্টমাকের ভেতরে আমরা যে গরুর বা খাসির যে বুড়িটা দেখি, বুড়ির ভেতরে পোকা 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 দেখা যায়, দেখছেন খেয়াল করে? নরম নরম টাইপের, দেখছেন স্টমাকের ভেতরে? এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোটন পাম্প। এই প্রোটন পাম্পের, হ্যাঁ, এই প্রোটন পাম্পের কাজ হচ্ছে পেপটিক জুস সিক্রেশন করা, যে পেপটিক জুসটা খাবারটাকে হজমে সহায়তা করে। তো এই পিপিআইটা কি করে? এই প্রোটন পাম্পগুলোকে ইনহিবিট করে দেয়, যেন অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করতে না পারে, অ্যাসিডিটিটা কম হয়, ঠিক আছে? কিন্তু দীর্ঘদিন যদি আমরা প্রোটন পাম্পকে ইনহিবিট করে রাখি, তাহলে প্রোটন পাম্প সারা জীবনের জন্য নিষ্ক্রিয় হয়ে যাবে এবং রোগীর পরবর্তীতে সিএস স্টমাক মানে স্টমাকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য আমরা প্রোটন পাম্প ইনহিবিটরটা ব্যবহার করব 35 বছরের উপরে। আচ্ছা, আর যেটা H2 রিসেপ্টর ব্লকার, এটা কি করে, কিভাবে কাজ করে? রিসেপ্টর ব্লকারের কাজ হচ্ছে, আচ্ছা, তাহলে
পিপিআই কি করলো, প্রোটন পাম্পটাকে ইনহাবিট করে দিল, তাই না? আচ্ছা, আর H2 রিসেপ্টর ব্লকার কিভাবে কাজ করে দেখেন, আমরা আপনাদেরকে নার্ভাস সিস্টেম পড়াইছিলাম, সেখানেকার নার্ভ পড়াইছিলাম ভেগাস, মনে আছে আপনাদের? ভেগাস নামে একটা নার্ভ পড়াইছিলাম, যেটা আমাদের হার্ট, স্টমাক এবং পেটের ভিতরের অর্গানকে নিয়ন্ত্রণ করে, পড়াইছিলাম না? এই রিসেপ্টর ব্লকারটা সরাসরি নার্ভে গিয়ে কাজ করে এবং নার্ভটাকে ব্লক করে দেয়। রিসেপ্টর যখন নার্ভটাকে ব্লক করে দেয় তখন আর ওই নার্ভটা কাজ করতে পারে না, তাতে পেপটিক জুস সিক্রেশন হয় কম এবং রোগী অ্যাসিডিটিতে কম ভোগে। তাহলে এইটা আমরা ব্যবহার করব 35 বছরের নিচে। আচ্ছা, এইটা গেল কখন কোন ওষুধ ব্যবহার করব, 35 বছরের উপরে এবং 35 বছরের নিচে। তবে এই প্রোটন পাম্প ইনহিবিটর যে ওষুধগুলো, এই ওষুধগুলোকে স্পেশাল করে কিছু ওষুধ তৈরি করা হয়েছে, যে ওষুধগুলো আপনি 35 এর নিচে ব্যবহার করতে পারবেন একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে। এটুকু বোঝা গেছে? যেমন আমরা 10 বছরের বাচ্চাকে র্যাবিপ্রাজল 10 লিখি একটা নির্দিষ্ট রোগের ক্ষেত্রে, কিন্তু ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে এই H2 রিসেপ্টর ব্লকারটা আমরা 35 বছরের উপরে অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করি। কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করি? যে রোগীর ডায়রিয়া আছে, তো যে রোগীর ডায়রিয়া আছে সেই রোগীকে আমরা যদি প্রোটন পাম্প ইনহিবিটর দিই, প্রোটন পাম্প ইনহিবিটরের কাজ হচ্ছে পায়খানাটাকে নরম করা, উনি আলটিমেটলি এমনি পাতলা পায়খানা করতেছে, আমি যদি আরো ওনাকে প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে পায়খানাটাকে নরম করে দিই তাহলে তো রোগী আরো বেশি সাফার করবে, তাই না? তো এই জন্য সেক্ষেত্রে আমরা H2 রিসেপ্টর ব্লকারটা দিয়ে নার্ভটাকে ব্লক করে দিই। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর দ্যাট মিন্স পিপিআই, এটা 35 বছরের উপরে, H2 রিসেপ্টর ব্লকার এটা কিন্তু সাধারণ নিয়ম, সচরাচর নিয়ম, যেটা 35 বছরের নিচে। এটুকু বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টি আলসারিন কয় ধরনের বুঝলাম, কোনটা কখন দিতে হবে সেটাও বুঝলাম। আচ্ছা, আজকে আমরা একটা অ্যান্টি আলসারিন নিয়ে আলোচনা করব, যেটা পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা প্রথমে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব, মোস্ট ইউজেবল মেডিসিন এবং মোস্ট ফেভারিট মেডিসিন, ইসোমিপ্রাজল। জি, ইসোমিপ্রাজল বাজারে পাওয়া যায় 20 mg 40 mg ট্যাবলেট ক্যাপসুল, তাই না? এবং তার সঙ্গে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি 40 mg ইনজেকশন আইভি না, আর 40 mg স্যাচেট গুঁড়া পাওয়া যায় স্যালাইনের মতো। অনেক ভুল লেখা আছে, এটা ওদের তো ভুল হচ্ছে, ক্লাসটা করা উচিত। ও লেখা আছে তুমি তাদের ওয়ার্নিং দিবে। আচ্ছা, কে লিখছিল? ফার্মাকোলজি বোঝার কোনো কথা, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। স্যাচেট গুঁড়া পাউডার, পাউডার মুসলিম এটুকু। আচ্ছা, ইন্ডিকেশন, ইন্ডিকেশন হচ্ছে 1 নাম্বার, ইন্ডিকেশন হচ্ছে 1 নাম্বার আচ্ছা, ফার্স্ট ইন্ডিকেশন হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, জার্ড।
জিআরডি, গ্যাস্ট্রিসিবল রিফ্লাক্স ডিজিজ। 2 নাম্বার হচ্ছে হার্টবার্ন, বুক জ্বালা পোড়া করা। জি। 3 নাম্বার হচ্ছে ইসোফেগাইটিস। দেখবে যে অনেক সময় ইসোফেগাসে প্রদাহ হয়, এটাকে বলা হয় ইসোফেগাইটিস। ঠিক আছে, লেখা আছে না? পাকস্থলী আগে খাদ্যনালী। পেপটিক আলসার ডিজিজ। আর কিছু নেই। আর হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, হার্টবার্ন এবং হাইপার অ্যাসিডিটির মধ্যে। এনএসআইডি ইনডিউসড। আচ্ছা, ইন্ডিকেশন গেল, এবার ডোজেস ফর্ম। আমরা কয়বার দিব ওষুধটা, তাই না? ওষুধটা আমরা দিব, ডোজেস ফর্ম হচ্ছে এটা 2 times daily উইদাউট ফুড, মানে খাবারের আগে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন, এই যে কন্ট্রাইন্ডিকেশনটা কি, কোথায় ব্যবহার করা যাবে না। ইন্ডিকেশন মানে কোন রোগে ব্যবহার করবো, কন্ট্রাইন্ডিকেশন মানে কোন রোগে ব্যবহার করবো না। এনি হাইপার সেন্সিটিভিটি, যদি ব্যবহারের পরে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, সেটা বন্ধ করতে এবং কোনোদিন তা ব্যবহার করা যাবে না। এনি হাইপার সেন্সিটিভিটি। প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন ক্যাটাগরি, তার মানে যে ওষুধটা আমি লিখবো রোগীকে, কোন মাকে লিখলাম, মায়ের পেটে যদি বাবু থাকে, মা কি সেই ওষুধ খেতে পারবে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন না? আচ্ছা, মা বাবুকে বুকের দুধ খাওয়াচ্ছে, মা কি সেই ওষুধ খেতে পারবে? ইম্পর্টেন্ট কোশ্চেন না? এটা সে প্রেগন্যান্সি ক্যাটাগরি। প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন ক্যাটাগরি, যদিও সি, সি মানে ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি হলে দেওয়া যায়, বাট সি হলেও দেওয়া যায়। এটা সিটা উইক সি, বি এর মতো কাজ করে। ঠিক আছে, বাজারে কি নামে পাওয়া যায়? বাজারে পাওয়া যায় সার্জেল, না? তারপর পাওয়া যায় নেক্সাম, ইসোনিক্স, নিক্স, এই নামে বাজারে ওষুধগুলো পাওয়া যায়।